চতুর্দশ খণ্ডের দ্বিতীয় পর্ব। বসন্তের শেষ হইতেই এবার লব তুলিয়া বৈহারের গম পাকিয়া উঠিল। আমাদের মহালে রাই সরিষার চাষ ছিল গত বছর খুব বেশি। এবার অনেক জমিতে গমের আবাদ, সুতরাং এবছর এখানে কাটুনি মেলার সময় পড়িল বৈশাখের প্রথমেই। কাটুনি মজুরদের মাথায় যেন টনক আছে, তাহাদের দল এবার শীতের শেষে আসে নাই। এ সময় দলে দলে আসিয়া জঙ্গলের ধারে মাঠের মধ্যে সর্বত্র খুপড়ি বাঁধিয়া বাস করিতে শুরু করিয়াছে। 2-3 হাজার বিঘা জমির ফসল কাটা হইবে, সুতরাং মজুরও আসিয়াছে প্রায় 3-4 হাজারের কম নয়। আরও শুনিলাম আসিতেছে। আমি সকাল হইলেই ঘোড়ায় বাহির হই, সন্ধ্যায় ঘোড়ার পিঠ হইতে নামি। কত নতুন ধরনের লোক আসিতে আরম্ভ করিয়াছে। ইহাদের মধ্যে কত বদমাইশ, গুন্ডা, চোর, রোগগ্রস্ত। সকলের উপর নজর না রাখিলে এসব পুলিশবিহীন স্থানে একটা দুর্ঘটনা যখন তখন ঘটিতে পারে। দু একটি ঘটনা বলি। একদিন দেখি এক জায়গায় 2টি বালক ও একটি বালিকা রাস্তার ধারে বসিয়া কাঁদিতেছে। ঘোড়া হইতে নামিলাম, জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে তোমাদের? উত্তরে যাহা বলিল উহার মর্ম এইরূপ। উহাদের বাড়ি আমাদের মহলে নয়, নন্দলাল ওঝা গোলাওয়ালার গ্রামে। উহারা সহোদর ভাই বোন এখানে কাটুনি মেলা দেখিতে আসিয়াছিল। আজই আসিয়া পৌঁছিয়াছে এবং কোথায় নাকি লাঠি ও দড়ির ফাঁসের জুয়া খেলা হইতেছিল। বড় ছেলেটি সেখানে জুয়া খেলিতে আরম্ভ করে। একটা লাঠির যে দিকটা মাটিতে ঠেকিয়া আছে সেই প্রান্তটা দড়ি দিয়া জড়াইয়া দিতে হয়। যদি দড়ি খুলিতে খুলিতে লাঠির আগায় ফাঁস জড়াইয়া যায়, তবে খেলাওয়ালা খেলুড়েকে 1 পয়সার 4 পয়সা হিসাব দেয়। বড় ভাইয়ের কাছে ছিল 10 আনা পয়সা। সে একবারও লাঠিতে ফাঁস বাঁধাইতে পারে নাই। সব পয়সা হারিয়া ছোট ভাইয়ের 8 আনা ও পরিশেষে ছোট বোনের 4 আনা পয়সা পর্যন্ত লইয়া বাজি ধরিয়া সর্বশান্ত হইয়াছে। এখন উহাদের খাইবার পয়সা নাই, কিছু কেনা বা দেখাশোনা তো দূরের কথা। আমি তাহাদের কাঁদিতে বারণ করিয়া তাহাদিগকে লইয়া জুয়া খেলার অকুস্থানের দিকে চলিলাম। প্রথমে তাহারা জায়গায় স্থির করিতে পারে না, পরে একটা হরিতকি গাছ দেখাইয়া বলিল এরই তলায় খেলা হচ্ছিল। জনপ্রাণী নাই সেখানে। কাছারির রূপসিং জমাদারের ভাই সঙ্গে ছিল। সে বলিল, জুয়াচোরেরা কি এক জায়গায় বেশিক্ষণ থাকে হুজুর? লম্বা দিয়েছে কোন দিকে? বিকালের দিকে জুয়ারি ধরা পড়িল। সে মাইল 3 দূরে একটি বস্তিতে জুয়া খেলিতেছিল। আমার সিপাহীরা দেখিতে পাইয়া তাহাকে আমার নিকট হাজির করিল। ছেলে মেয়েগুলিও দেখিয়াই চিনিল। লোকটা প্রথমে পয়সা ফেরত দিতে চায় না, বলে সে তো জোর করিয়া কাড়িয়া লয় নাই, উহারা স্বেচ্ছায় খেলিয়া পয়সা হারিয়াছে, ইহাতে তাহার দোষ কি? অবশেষে তাহাকে ছেলে মেয়েদের সব পয়সা তো ফেরত দিতেই হইল। আমি তাহাকে পুলিশে দিবার আদেশ দিলাম। সে হাতে পায়ে ধরিতে লাগিল। বলিলাম, তোমার বাড়ি কোথায়? সে বলিল, বালিয়া জেলা বাবুজি। আমি বলিলাম, এরকম করে লোককে ঠকাও কেন? কত পয়সা ঠকিয়েছ লোকজনের? সে বলিল, গরিব লোক হুজুর, আমায় ছেড়ে দিন এবার। 3 দিনে মোটে 2 টাকা 3 আনা রোজগার। আমি বলিলাম, 3 দিনে খুব বেশি রোজগার হয়েছে মজুরদের তুলনায়। সে বলিল, হুজুর, সারা বছরে এরকম রোজগার কবার হয়? বছরে 30-40 টাকা আয়। লোকটাকে সেদিন ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু আমার মহাল ছাড়িয়া সেদিনই চলিয়া যাইবার করারে। আর তাকে কোনো দিন কেউ আমাদের মহালের সীমানার মধ্যে দেখেও নাই। এবার মঞ্চিকে কাটুনি মজুরদের মধ্যে না দেখিয়া উদ্বেগ ও বিস্ময় দুই অনুভব করিলাম। সে বারবার বলিয়াছিল, গম কাটিবার সময় নিশ্চয়ই আমাদের মহলে আসিবে। ফসল কাটার মেলা আসিল, চলিয়াও গেল। কেন যে সে আসিল না কিছুই বুঝিলাম না। অন্যান্য মজুরদের নিকট জিজ্ঞাসা করিয়াও কোনো সন্ধান মিলিল না। মনে ভাবিলাম, এত বিস্তীর্ণ ফসলের মহাল কাছাকাছির মধ্যে আর কোথাও নাই, এক কুশি নদীর দক্ষিণে ইসমাইলপুরের দিয়ারা মহাল ছাড়া।
কিন্তু সেখানে কেন সে যাইবে অত দূরে, যখন মজুরি উভয় স্থানেই একই? অবশেষে ফসলের মেলার শেষ দিকে জনৈক গাঙ্গতা মজুরের মুখে মঞ্চির সংবাদ পাওয়া গেল। সে মঞ্চিকে ও তাহার স্বামী নকছেদি ভক্তকে চেনে, একসঙ্গে বহু জায়গায় কাজ করিয়াছে নাকি। তাহারই মুখে শুনিলাম গত ফাল্গুন মাসে সে উহাদের আকবরপুর গভর্নমেন্ট খাস মহলে ফসল কাটিতে দেখিয়াছে। তাহার পর তাহারা যে কোথায় গেল সে জানে না। ফসলের মেলা শেষ হইয়া গেল জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। এমন সময় একদিন সদর কাছারির প্রাঙ্গণে নকছেদি ভক্তকে দেখিয়া বিস্মিত হইলাম। নকছেদি আমার পা জড়াইয়া হাউ মাউ করিয়া কাঁদিয়া উঠিল। আরও বিস্মিত হইয়া পা ছাড়াইয়া লইয়া বলিলাম, কি ব্যাপার, তোমরা এবার ফসলের সময় আসনি কেন? মঞ্চি ভালো আছে তো? কোথায় সে? উত্তরে নকছেদি যাহা বলিল তাহার মোট মর্ম এই, মঞ্চি কোথায় তাহা সে জানে না। খাস মহলে কাজ করিবার সময় মঞ্চি তাহাদের ফেলিয়া কোথায় পালাইয়া গিয়াছে। অনেক খোঁজ করিয়াও তাহার পাত্তা পাওয়া যায় নাই। বিস্মিত ও স্তম্ভিত হইলাম, কিন্তু দেখিলাম বৃদ্ধ নকছেদি ভক্তের প্রতি আমার কোনো সহানুভূতি নাই। যা কিছু ভাবনা সবই সেই বন্য মেয়েটির জন্য। কোথায় সে গেল? কে তাহাকে ভুলাইয়া লইয়া গেল? কি অবস্থায় কোথায় বা সে আছে? সস্তায় বিলাসদ্রব্যের প্রতি তাহার যেরকম আসক্তি লক্ষ্য করিয়াছি, সেসবের লোভ দেখাইয়া তাহাকে ভুলাইয়া লইয়া যাওয়াও কষ্টকর নয়। তাহাই ঘটিয়াছে নিশ্চয়। জিজ্ঞাসা করিলাম, তার ছেলে কোথায়? নকছেদি বলিল, সে নেই, বসন্ত হয়ে মারা গিয়েছে মাঘ মাসে। অত্যন্ত দুঃখিত হইলাম শুনিয়া। বেচারি পুত্র শোকেই উদাসী হইয়া যেদিকে দুচোখ যায় চলিয়া গিয়াছে নিশ্চয়ই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, তুলসী কোথায়? নকছেদি বলিল, সে এখানেই এসেছে, আমার সঙ্গেই আছে। আমায় কিছু জমি দিন হুজুর, নইলে আমরা বুড়ো বুড়ি ফসল কেটে আর চলে না। মঞ্চি ছিল, তার জোরে আমরা বেড়াতাম, সে আমার হাত পা ভেঙে দিয়ে গিয়েছে। সন্ধ্যার পর নকছেদির খোপড়িতে গিয়া দেখিলাম তুলসী তাহার ছেলে মেয়ে লইয়া চিনার দানা ছাড়াইতেছে। আমায় দেখিয়া কাঁদিয়া উঠিল। দেখিলাম মঞ্চি চলিয়া যাওয়াতে সেও যথেষ্ট দুঃখিত। বলিল, হুজুর, সব ওই বুড়োর দোষ। গভর্নমেন্টের লোক মাঠে সব টিকে দিতে এলো, বুড়ো তাকে 4 আনা পয়সা ঘুষ দিয়ে তাড়ালে। কাউকে টিকে নিতে দিল না, বললে টিকে নিলে বসন্ত হবে। হুজুর, 3 দিন গেল না, মঞ্চির ছেলেটার বসন্ত হলো, মারাও গেল। তার শোকে সে পাগলের মতো হয়ে গেল, খায় না দায় না, শুধু কাঁদে। আমি জিজ্ঞাসা করিলাম, তারপর? তারপর হুজুর খাস মহল থেকে আমাদের তাড়িয়ে দিলে, বললে বসন্তে তোমাদের লোক মারা গিয়াছে, এখানে থাকতে দেব না। এক ছোকরা রাজপুত মঞ্চির দিকে নজর দিত। যেদিন আমরা খাস মহল থেকে চলে এলাম সেই রাত্রেই মঞ্চি নিরুদ্দেশ হলো। আমি সেদিন সকালে ওই ছোকরাটাকে খুপড়ির কাছে ঘুরতে দেখেছি। ঠিক তার কাজ হুজুর। ইদানিং মঞ্চি বড় কলকাতা দেখব কলকাতা দেখব করত। তখনই জানি একটা কিছু ঘটবে। আমারও মনে পড়িল মঞ্চি আর বছর কলিকাতা দেখিবার যথেষ্ট আগ্রহ দেখাইয়াছিল বটে। আশ্চর্য নয়, ধূর্ত রাজপুত যুবক সরলা বন্য মেয়েটিকে কলিকাতা দেখাইবার লোভ দেখাইয়া ভুলাইয়া লইয়া যাইবে। আমি জানি এ অবস্থায় এদেশের মেয়েদের শেষ পরিণতি হয় আসামের চা বাগানে কুলিগিরিতে। মঞ্চির অদৃষ্টে কি শেষকালে নির্বান্ধব আসামের পার্বত্য অঞ্চলে দাসত্ব ও নির্বাসন লেখা আছে? বৃদ্ধ নকছেদির উপর খুব রাগ হইল। এই লোকটা যত নষ্টের মূল। বৃদ্ধ বয়সে মঞ্চিকে বিবাহ করিতে গিয়াছিল কেন? দ্বিতীয়, গভর্নমেন্টের ঠিকাদারকে ঘুষ দিয়া বিদায় করিয়াছিল কেন? যদি উহাকে জমি দিই, সে ওর জন্য নয়, উহার প্রৌঢ়া স্ত্রী তুলসী ও ছেলে মেয়েগুলির মুখের দিকে চাহিয়াই দিব। দিলামও তাই। নাড়াবৈহারে শীঘ্র প্রজা বসাইতে হইবে। সদর আপিসের হুকুম আসিয়াছে। প্রথম প্রজা বসাইলাম নকছেদিকে। নাড়াবৈহারে ঘোর জঙ্গল,
মাত্র 2-4 ঘর প্রজা সামান্য জঙ্গল কাটিয়া খুপড়ি বাঁধিতে শুরু করিয়াছে। নকছেদি প্রথমেই জঙ্গল দেখিয়া পিছাইয়া গিয়াছিল, বলিল, হুজুর, দিন মানেই বাঘে খেয়ে ফেলে দেবে, ওখানে কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি। তাহাকে স্পষ্ট বলিয়া দিলাম, তার পছন্দ না হয় সে অন্যত্র দেখুক। নিরুপায় হইয়া নকছেদি নাড়া বৈহারের জঙ্গলেই জমি লইল। ইতি 14 খণ্ডের 2য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।